আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর ফেব্রুয়ারি 1969 এই কবিতাটি নিয়ে আলোচনা করার জন্য। তো প্রথমে বলে নেই, ফেব্রুয়ারি 1969 কবিতাটি একটি রাজনৈতিক কবিতা। রাজনৈতিক কবিতা মানে কি? রাজনৈতিক প্রেক্ষাপটে যে সকল কবিতা লেখা হয় সেগুলোকে রাজনৈতিক কবিতা বলে। আবারও বলছি, রাজনৈতিক প্রেক্ষাপটে যে সকল কবিতা লেখা হয় সেগুলোকে রাজনৈতিক কবিতা বলে। তো এই ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে 1952 সালের ভাষা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থানের একটি সমন্বয় বা একটি মিল তুলে ধরা হয়েছে ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে। তা আমরা অনেকেই জানি যে 1952 সালে কি হয়েছিল। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, কেননা পাক সরকার তৎকালীন সময় আমাদের বাংলা ভাষার উপর আঘাত হেনেছিল। তারা চেয়েছিল বাংলা ভাষাকে মুছে দিয়ে এই দেশের মধ্যে উর্দু ভাষাকে চাপিয়ে দিবে, কিন্তু সেটা বাংলার আপামর জনতা সেটা মেনে নেয়নি। এই দেশের ছাত্র সমাজ বিশেষ করে এর বিরুদ্ধে আন্দোলন করেছে। ছাত্র সমাজের সাথে অন্যান্য আম জনতারাও আন্দোলন করেছে। তখন পাক সরকার এই আন্দোলনের বিরুদ্ধে 144 ধারা জারি করে। বাংলার ছাত্র সমাজ 1952-এর 21শে ফেব্রুয়ারিতে ওই 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই, হ্যাঁ, এরকম একটা মিছিল বের করলে সেই মিছিলের মধ্যে পাক সরকার, পাক হানাদার বাহিনী বাংলার ছাত্রদের উপর গুলি বর্ষণ করে। আমরা জানি সেই আন্দোলনের মধ্যে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর, অলিউর সহ অসংখ্য শহীদরা তারা আত্মত্যাগ করেছে, তারা শহীদ হয়েছে। তো সেই ভাষা আন্দোলনের সাথে 1969 সালের যে গণ অভ্যুত্থানের একটা মিল রয়েছে। 1969-এর গণ অভ্যুত্থান হয়েছে যে স্বৈর শাসক আইয়ুব খানের বিরুদ্ধে। কারণ তৎকালীন সময় পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানিরা একটা বিদ্বেষের নজরে তাকাতো। আমাদেরকে ঠিকমতো অধিকারগুলো আমাদের ঠিকমতো দিত না। একটা জাতিগত একটা কি বলে এটাকে, জাতিগত একটা অধিকার বঞ্চনার মধ্যে রাখতো। তো সেই অধিকারের ফিরে পাওয়ার জন্য 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা দাবি পেশ করে পাক সরকারের কাছে। তার পরবর্তী সময়ে ছাত্র সমাজ আবার 11 দফা দাবি পেশ করে। সেই দাবিগুলো আদায়ের জন্য 1969 সালে একটি গণ অভ্যুত্থান হয়। সেই গণ অভ্যুত্থানের মধ্যে পাক সরকার ছাত্রদের আমাদের দেশের জনগণের প্রতি গুলি বর্ষণ করে। আমরা জানি যে আসাদ নামে একজন শহীদ হয়েছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা শহীদ হয়েছে। এরকম আরো 4 জন শহীদ হয়েছে। তো সেই আন্দোলনের সাথে এই কবিতার একটা মিল বন্ধন তুলে ধরা হয়েছে এই কবিতার মধ্যে। তা আমরা বাকিটুকু এই কবিতাটা যখন পড়ব কি মিল তুলে ধরা হয়েছে সেটা আমরা কবিতাটি পড়লেই বুঝতে পারবো। তো চলুন আমরা আমাদের কবিতাটি শুরু করি। কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। আপনারা কবির জীবনীটা পড়ে নেবেন। আর আমরা এটাও বলে রাখি যে আমরা পরবর্তী ভিডিওতে গদ্য পদ্যের যত লেখক আছে, কবিরা আছে, প্রত্যেকের কিন্তু এই চ্যানেলের মধ্যে আলাদা আলাদা ভাবে তাদের জীবনীগুলো নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তীতে ভিডিওগুলো দিব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমরা কবিতা। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া ফুলের রং কি? কৃষ্ণচূড়া ফুলের রং হচ্ছে লাল। আর আমরা জানি যে যারা 1952 সালে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের রং কি ছিল? তাদের রক্তের রঙও ছিল লাল। তাহলে কৃষ্ণচূড়া দ্বারা বোঝানো হচ্ছে যে 52-এর শহীদের প্রতীক। আবার বলছি, কৃষ্ণচূড়া মানে হচ্ছে এখানে 52-এর শহীদদের প্রতীক। থরে থরে শহরের পথে, থরে থরে মানে কি? থরে থরে হচ্ছে সুবিন্যস্ত ভাবে বা সাজিয়ে গুছিয়ে শহরের পথে কেমন নিবিড় হয়। নিবিড় হয় মানে কি? একত্রিত হয়। তাহলে অর্থটা কি হয়? যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, আবার 52-এর শহীদের প্রতীকরা ফুটে উঠেছে মানে কি? বেরিয়ে এসেছে শহরের পথে। থরে থরে শহরের পথে মানে কি? একত্রিত হয়, সুবিন্যস্ত ভাবে সাজিয়ে গুছিয়ে তারা শহরের পথে বেরিয়ে এসেছে, নিবিড় হয়, একত্রিত হয়। এই লাইন দ্বারা যে 1969 সালের গণ অভ্যুত্থানে যে মিছিল হয়েছে, মিছিলের মধ্যে যে ছাত্র সমাজ, দেশের আপামর জনতা যারা একত্রিত হয়ে রাস্তার মধ্যে যে মিছিল নিয়ে বেরিয়ে এসেছিল পাক সরকারের বিরুদ্ধে তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য, এজন্য সেই কথাটা এই প্রথম লাইনের মধ্যে বলা হয়েছে যে 52-এর শহীদের প্রতীকরা
সুবিন্যস্তভাবে শহরের পথে একত্রিত হয়ে বেরিয়ে এসেছে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। তাহলে এই লাইন দ্বারা বোঝা যায় যে কবি শামসুর রহমানও কিন্তু মিছিলের মধ্যে ছিল, যে কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় তিনি কখনো মিছিলের মধ্যে ছিলেন, তিনি কখনো একা মিছিলের থেকে বাইরে একা হেঁটে যখন তিনি যখন হেঁটে যেতেন তখন তার কাছে মনে হতো যে ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। তারা শুধু ফুলই নয়, কারা? ওই যে 69 সালে যারা আন্দোলনে বের হয়েছে, যে 52-এর শহীদের প্রতীক যারা, তারা শুধু ফুলই নয়, তারা কি? তারা হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। এখানে রক্তের বুদবুদ মানে হচ্ছে এখানে রক্তের প্রতিচ্ছবি। আমরা এখানে অর্থগুলা, ভাবার্থগুলা আমরা বের করে নিব যে রক্তের বুদবুদ মানে কি? রক্তের প্রতিচ্ছবি। যে তারা শুধু ফুলই নয়, তারা 1952 সালে শহীদের রক্তের প্রতিচ্ছবি, স্মৃতি গন্ধে ভরপুর। তাদের মাঝে 1952 সালে শহীদদের মধ্যে স্মৃতি ছিল, তাদের মাঝে সেই স্মৃতির গন্ধ পাওয়া যায়, তাদের মধ্যে সেই স্মৃতিগুলো ফুটে ওঠে। তারপর বলছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার এই রং। 21-এর কৃষ্ণচূড়া মানে কি? 21-এর প্রতিচ্ছবি বা 21-এর যারা শহীদরা, তাদের মধ্যে যে একটা চেতনার রং ছিল, তাদের সেই চেতনার রং আর আমাদের চেতনার রং একই। বুঝা গেছে নিশ্চয়ই? 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার এই রং। আর এই রঙের বিপরীতে আছে অন্য রং। এই যে রং, এই রংটা, এই যে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এই চেতনার রংটা কি? এই চেতনার রংটা হচ্ছে দেশপ্রেমিক একটা দেশাত্মবোধ বা স্বদেশ প্রেমের যে একটা চেতনা, সেই চেতনার রংটা। সেই চেতনার রঙের বিপরীতে আরেকটা রং আছে। সেই রংটা কেমন? এখানে ব্যাখ্যা দিচ্ছে যে এই রঙের বিপরীতে আছে অন্য রং। সেই রংটা কি? যে রং লাগে না ভালো চোখে, যে রংটা চোখে দেখতে একেবারেই ভালো লাগে না, যে রং সন্ত্রাস আনে, মানে কি? যে রংটা সন্ত্রাস সৃষ্টি করে, যে রং সন্ত্রাস আনে। এখানে কি হবে অর্থটা? যে রংটা সন্ত্রাস সৃষ্টি করে, প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সেই রঙে ছেয়ে গেছে পথঘাট। আর সেই রংটা, যে রংটা সন্ত্রাস সৃষ্টি করে, সেই রংটাই এখন প্রাত্যহিকতা, মানে কি? প্রত্যেক দিন আমাদের মনের মধ্যে সকাল সন্ধ্যায় এখন সেই রংটা পথঘাট, সারা দেশে এই রংটা ছেয়ে গেছে। ঘাতকের অশুভ আস্তানা। ঘাতকের অশুভ আস্তানা মানে কি? এখানে পাক সেনাদের যে নির্যাতনের যে আখড়া ছিল, যারা তৎকালীন সময় দেশের পক্ষে, বাংলার, পূর্ব বাংলার মানুষের অধিকারের পক্ষে যারা কথা বলতেন, স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে তখন যারা কথা বলতেন, তাদেরকে যে নির্যাতন করত, যে আস্তানার মধ্যে, মূলত নির্যাতনটা পূর্ব বাংলার সবার উপরে নির্যাতনটা তারা করত। এই জন্য বলেছে যে ঘাতকের অশুভ আস্তানা, যে আমাদের যে দেশাত্মবোধের যে একটা রং আছে, যে একটা দেশপ্রেম আছে, সেই রঙের বিপরীতে যে একটা সন্ত্রাস সৃষ্টির যে একটা রং, সেই রংটা প্রতিদিন সকাল সন্ধ্যায় সারা দেশে পথঘাটে সব জায়গায় ছেয়ে গেছে। এবং পুরা দেশটা একটা ঘাতকের একটা অশুভ আস্তানা, একটা নির্যাতনের আখড়ায় সৃষ্টি হয়েছে। বুঝা গেছে নিশ্চয়ই? তারপর বলছে আমি আর আমার মতোই বহু লোক। লেখক এখানে আমি বলতে সেখানে কবিকে বোঝানো হচ্ছে যে আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত। ভুলুণ্ঠিত শব্দের অর্থ এখানে নির্যাতিত। আবারও বলছি, ভুলুণ্ঠিত শব্দের অর্থ হচ্ছে নির্যাতিত। যে আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন, দিন রাত্র ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়। সেই ঘাতকের আস্তানার মধ্যে আমি এবং আমার মতো বহু লোক কি? নির্যাতিত হচ্ছে। তারপর বলছে কেউ মরা, আধমরা কেউ, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। এই যে নির্যাতনগুলো তারা করছে আমাদেরকে, যে সেই নির্যাতনের কারণে কেউ মরা, আধমরা কেউ, কেউ মরা অবস্থা, কেউ আধমরা অবস্থায়, কেউ বা ভীষণ জেদি। এই যে নির্যাতনটা কিন্তু কেউ একদম মানে নির্যাতনের কারণে হাল ছেড়ে দিচ্ছে, একদম মরা অবস্থায় হয়েছে, কেউ আধমরা অবস্থায়, কেউ কিন্তু আবার সেই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই জন্যই বলছে যে কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। তারা এই নির্যাতনটা মেনে নেয়নি, তারা এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই নির্যাতন থেকে কিভাবে বের হয়ে আসা যায়, তারা সেই চিন্তা ভাবনাগুলো করছে। এটাই বলছে তারা দারুণ বিপ্লবে ফেটে পড়া, মানে কি? তারা এর বিরুদ্ধে বিপ্লব করার জন্য তারা এগিয়ে আসছে। চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ। এই যে নির্যাতনের কারণে চতুর্দিকে, আমাদের দেশের চারিদিকে মানবিক বাগান মানে হচ্ছে মানুষের অধিকার, কমল বন, মানবিক বাগান কমল বন দ্বারা এখানে মানুষের অধিকার বা সুপ্ত চিন্তা ভাবনাগুলো, মানুষের মনে যে একটা সুপ্ত চিন্তা ভাবনা থাকে, যে কমল বন দ্বারা এখানে পদ্মবন, আসলে এখানে কমল বন দ্বারা সুপ্ত চিন্তা ভাবনাগুলা
মানুষের অধিকার এবং সুপ্ত চিন্তা ভাবনাগুলা তছনছ হয়ে যাচ্ছে। কেন? ওই যে তাদের নির্যাতনের কারণে। তারপর বলছে, বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ। এই যে নির্যাতন, এই নির্যাতনের বিরুদ্ধে সালাম আবার 1969-এও কি রাজপথে নেমে এসেছে। আসলে 1969 সালের সালাম কিভাবে আসবে? সালাম তো 1952 সালের 21 ফেব্রুয়ারিতেই কি শহীদ হয়ে গেছে। এখানে সালাম দ্বারা বোঝানো হচ্ছে যে সালামের প্রতিচ্ছবি, সালামের প্রতিচ্ছবিরা এই যে নির্যাতনের বিরুদ্ধে আবার রাজপথে নেমে এসেছে। শূন্য তোলে ফ্ল্যাগ, শূন্য তোলে ফ্ল্যাগ দ্বারা এখানে বোঝানো হয়েছে যে প্রতিবাদী পতাকা, যে তারা বা এখানে প্লে কার্ড, আমরা যে মিছিলের সময় যে প্লে কার্ডগুলো যে আমরা ব্যবহার করি, সেই প্লে কার্ডগুলোকে বোঝানো হয়েছে যে অধিকার আদায়ের যে প্লে কার্ডগুলো, সেগুলোকে এখানে ফ্ল্যাগ হিসেবে, পতাকা হিসেবে বলা হয়েছে। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। এখানে বরকত, বরকত বলতে এখানে বরকতের প্রতিচ্ছবিরা এই 1969 সালে এসেও ঘাতক বা পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে তার বুক পেতে দিয়েছে, যে দেশের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, তার নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য সে ঘাতকের থাবার সম্মুখে সে কি করেছে, মানে তার বুকটা পেতে দিয়েছে। তারপর বলছে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের চোখ আজ আলোচিত ঢাকা মানে কি? সালামের চোখ যে তখন যে একটা 1952 সালে যে একটা তেজোদ্দীপ্ত মনোভাব নিয়ে যে পুরো ঢাকাকে সে আলোচিত করেছে, ঠিক সালামের প্রতিচ্ছবিদের চোখে সেরকম ভাবে আজকে ঢাকা আলোচিত হচ্ছে। তাদের যে চোখে যে একটা তেজোদ্দীপ্ত ভাবের কারণে আজকেও 1969 কি ঢাকা আলোচিত হচ্ছে। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখ মানে কি? এখানে সালামের মুখের যে স্লোগান, 1952 সালে সালাম যেরকম ভাবে স্লোগান দিয়েছে ভাষার পক্ষে, পাক সেনাদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে ভাষার পক্ষে যেরকম একটা স্লোগান দিয়েছে, 1969 ঠিক সালামের প্রতিচ্ছবিরা তাদের অধিকার আদায়ের জন্য, এই তরুণ শ্যামল পূর্ব বাংলার অধিকারের জন্য তারাও কি স্লোগান দিচ্ছে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, এই যে সেই স্লোগানগুলা, তারা যে অধিকারের পক্ষে, আমাদের অধিকারের জন্য তারা যে স্লোগানগুলো দিচ্ছে, সেগুলো আমরা জনসাধারণ, আমরা সবাই কি দেখেছি। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে, কি ঝরে? অবিরত মানে কি? অবিরত মানে হচ্ছে একের পর এক, অবিনাশী মানে হচ্ছে যার কোনো নাশ নাই, যার কোনো শেষ নাই, অবিনাশী বর্ণমালা। এখানে বর্ণমালা দ্বারা কোন বর্ণমালাকে বোঝানো হয়েছে? বাংলার বর্ণমালা, বাংলা ভাষার যে বর্ণমালাগুলা, সেই বর্ণমালাগুলোকে এখানে কবি নক্ষত্রের সাথে তুলনা করেছেন, যে সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিনাশী, যার কোনো নাশ নাই, যার কোনো মৃত্যু নাই, শেষ নাই, সেই রকম বর্ণমালাগুলা অবিরত একের পর এক ঝরে পড়ছে। মানে কি? সালামের মুখ থেকে তারা যে মিছিলের মধ্যে যে বাংলার মানুষের অধিকারের জন্য যে স্লোগান দিয়েছে, সেই স্লোগানগুলোকে একের পর এক কি করছে? ছড়িয়ে পড়ছে। অথবা এই লাইন দ্বারা ভাবার তো এটাও হবে যে 1969 যে সালামের প্রতিচ্ছবিরা আছে, তারা সেই 1952 সালামের যে 21-এর যে একটা চেতনা, সেই চেতনাকে তারা দেশব্যাপী তারা ছড়িয়ে দিচ্ছে। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, গাঢ় উচ্চারণ মানে কি? তেজোদ্দীপ্ত ভাবে বরকত বলে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাথার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। তাহলে বরকত গাঢ় উচ্চারণে কি বলে? যে এখনো বীরের রক্তে, এখানে হবে যে বীরের রক্তের মাধ্যমে। এখানে বীর কারা? যে 1952 সালের যারা ভাষা শহীদ, তাদের রক্তের কারণে, এবং দুঃখিনী মাতার অশ্রু জলে, এবং দুঃখিনী মাতার অশ্রু জলের কারণে। এখানে 1952 সালে যারা রক্ত দিয়েছে তাদের কারণে, এবং যারা রক্ত দিয়েছে তাদের মারা তো তাদের সন্তান হারিয়েছে, এবং তারা সন্তান হারানোর কারণে কান্না করতেছে। এই দুটো জিনিস, রক্ত এবং চোখের জলের মাধ্যমে, তাদের বীরদের রক্ত এবং বীরদের মায়ের যে চোখের জল, এই দুটো জিনিসের মাধ্যমে ফোটে ফুল। এখানে ফুল দ্বারা বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। আপনারা যখন শব্দার্থটা দেখবেন, শব্দার্থের মধ্যে এখানে ফুল দ্বারা কি বোঝানো হয়েছে? বাংলা ভাষা। আসলে শুধু বাংলা ভাষাই না, এখানে বাংলা, পুরো বাংলার মানুষের অধিকারকে বোঝানো হয়েছে, যে বীরের রক্তের মাধ্যমে এবং তাদের দুঃখিনী মায়ের অশ্রুজলের মাধ্যমে, মানে কি চোখের পানির মাধ্যমে, যে আমরা আমাদের ভাষাকে, আমরা আমাদের যে অধিকারকে আমরা কি করেছি? ফিরে পেয়েছি বাস্তবের বিশাল চত্বরে। বাস্তবের বিশাল চত্বরে মানে কি? আমাদের পুরো বাংলায় এবং হৃদয়ের হরিত উপত্যকায়। মানে কি? আমরা যে আমাদের হৃদয়ের মধ্যে যে আমরা যে একটা
বাসনা ছিল যে আমরা কবে আমাদের যে অধিকারগুলো ফিরে পাবো, আমাদের ভাষার অধিকার, আমাদের রাষ্ট্রীয় অধিকারগুলো যে আমরা ফিরে পাবো, সেই অধিকারগুলো আমরা ফিরে পেয়েছি কাদের মাধ্যমে? বীরের রক্তের মাধ্যমে এবং তাদের মায়েদের অশ্রুর মাধ্যমে আমরা ফিরে পেয়েছি সেই ফুল, সেই ভাষার ফুল বা সেই আমাদের অধিকারের ফুল। বা এখানে ফুল দ্বারা সেখানে বাংলা ভাষা বোঝানো হয়েছে যদিও, কিন্তু আমরা এখানে ভাষার শহীদদের যদি বলি তাহলে জিনিসটা আরো সুন্দর হয় যে সেই ফুল মানে কি? সেই ভাষার শহীদরাই আমাদের এই প্রাণ, সেই ভাষা শহীদরা আমাদের প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। আর সেই আমরা যে অধিকার ফিরে পাওয়ার কারণে আমরা শিহরিত হচ্ছি ক্ষণে ক্ষণে, বারে বারে আমরা শিহরিত হচ্ছি আনন্দের রৌদ্রে, আনন্দের কারণে। আনন্দ কেন? আমরা আমাদের অধিকারগুলো ফিরে পেয়েছি। আর দুঃখের ছায়া মানে কেন? দুঃখের ছায়া হচ্ছে যে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি। আশা করি আপনারা এই কবিতাটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি কবিতার কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।